ওকে, শুরু করছি আজকে লেকচার। ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 3.2 এর লেকচার 3। গত লেকচারে আমরা 7-এর 1 এবং 2 নম্বর অঙ্ক শেষ করেছিলাম, যেখানে আমাদের বলা ছিল দুইটা বিন্দুর সংযোজক রেখা এক্স অক্ষতে কোনো একটা অনুপাতে বিভক্ত হয়, সেই অনুপাতের মান নির্ণয় করতে হয়েছে এবং সেই বিভাজন বিন্দুর স্থানাঙ্ক বের করতে হয়েছে। তো সিমিলারলি 7-এর 2 নম্বর অঙ্কটা তোমরা করেছিলা। আজকে 7-এর 3 নম্বর, সেম কনসেপ্ট, যে দুইটা বিন্দু দেওয়া আছে, সংযোজক রেখাংশ ওয়াই অক্ষতে যে অনুপাতে বিভক্ত হয়, তাহলে ওয়াই অক্ষ বরাবর একটা রেখা বিভক্ত হয়। সো ওয়াই অক্ষ বরাবর বিভাজন বিন্দু অবশ্যই তার ভুজ হবে 0, কোটিকে আমরা ধরব বিটা। ওকে, তাহলে সিমিলারলি আমরা বিভাজন বিন্দুটার মানও নির্ণয় করব এবং অনুপাতের মানটাও বের করব। তাহলে শুরু করতেছি 7-এর 3। এখানে বেসিক আলোচনার কিছু নাই। সো 7-এর 3 প্রয়োজনীয় চিত্র এঁকে নেই। সো প্রথম বিন্দুটা হচ্ছে -6,4 -6,4, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগের একটা বিন্দু, সেটা হচ্ছে -6,4, এটাকে আমরা নাম দিচ্ছি এ। আরেকটা বিন্দু হচ্ছে 8,10 আরেকটা বিন্দু, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগের আরেকটা বিন্দু, এর নাম আমরা দিলাম বি। এখন এ আর বি সংযুক্ত করি। এ আর বি সংযুক্ত করলে তারা ওয়াই অক্ষ বরাবর একটি অনুপাতে অন্তর্বিভক্ত হয়। যেহেতু ওয়াই অক্ষ বরাবর, তাই তার ভুজ হবে 0 এবং কোটিকে আমরা ধরছি বিটা। এখন আমরা এই যে বিভাজন অনুপাত M1:M2, এটার মানও বের করতে হবে এবং বিভাজন বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে লিখি। মনে করি A -6,4 এবং B 8,-10 বিন্দুদ্বয়ের সংযোগ রেখা ওয়াই অক্ষ বরাবর সি 0, বিটা বিন্দুতে M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। এটা আমাদের বলে দেয়া আছে। এখন আমরা গত ক্লাসে যেভাবে করেছিলাম ঠিক সেইভাবে করব। তো আমরা এখন বের করব, সুতরাং 0 ইকুইভ্যালেন্ট M1 × 8, যেহেতু অন্তর্বিভক্তকরণ, প্লাস M2 × -6 ডিভাইডেড বাই M1 প্লাস M2। Similarly, beta is equals to M1 × -10 plus M2 × 4 divided by M1 plus M2। ওকে, তাহলে এটাকে আমরা আড়াআড়িভাবে গুণ করে ফেলতে পারি। এই জায়গাটাকে আড়াআড়িভাবে যদি গুণ করি তাহলে আর ইকুইভ্যালেন্ট চিহ্নটা থাকবে না, কারণ তখন সেটা সমীকরণে কনভার্ট হয়ে যায়। সো M1 plus M2 × 0, তাহলে এটা বাদ হয়ে যায়। তাহলে আমাদের এখানে রইল 8M1 - 6M2 = 0। সেখান থেকে আমরা 8M1 = 6M2 লিখতে পারি। অ্যান্ড ফাইনালি আমাদের M1/M2 = 6/8 তথা 3/4 আমরা লিখতে পারি। এই 3/4 এর মানটাই আমরা বিটাতে বসাবো। সো এইখানে এটাকে আমরা 1 নং দিয়ে রাখতে পারি এবং পরবর্তীতে আমরা লিখতে পারি 1 নং সমীকরণে M1/M2
ইকুয়ালস টু 3/4 বসিয়ে পাই। তাহলে বিটা ইজ ইকুয়ালস টু, তো প্রথমেই আমার m1/m2 নাই, আমাদের এখানে রয়েছে জিনিসটা 10m1 প্লাস 4m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো ডেফিনেটলি আমরা যেটা করব, প্রথমবার ইকুইভ্যালেন্ট চিহ্ন, সো পরের থেকে আমরা যদি আড়াআড়ি গুণ না করি তাহলে আমার ইকুইভ্যালেন্টই থাকবে। যদি আড়াআড়ি গুণের সমীকরণে রূপান্তর করি তাহলে আর ইকুইভ্যালেন্ট থাকবে না। সো এখন আমরা আড়াআড়ি গুণ করছি না, তাই ইকুইভ্যালেন্ট থাকবে। এবং আমরা m2 কমন নিব, বলেছিলাম কেন m2 কমন নিব। m2 কমন নিলে আমাদের এখানে চলে আসে -10 ইন্টু m1/m2 প্লাস 4 ডিভাইডেড বাই m2 কমন নিব, তাহলে আমাদের এখানে থাকছে m1/m2 প্লাস 1। m2 কাটাকাটি গেলে আমাদের -10 ইন্টু m1/m2 এর মান হচ্ছে 3/4 প্লাস 4, অ্যান্ড এখানেও 3/4 প্লাস 1। তাহলে এখানে ক্যালকুলেশন আমার দাঁড়ায় -30, আর এখানে হচ্ছে 16/4, আর এখানে 3 প্লাস 4 ডিভাইডেড বাই 4। সো 4 আর 4 কাটাকাটি গেল, এখানে আমাদের রইল -14/7, সেটা কাটাকাটি যে গেলে আমাদের রইল -2। তাহলে এখন আমরা বলতে পারি, সুতরাং এবি সরল রেখাটি y অক্ষ বরাবর সি 0,-2 বিন্দুতে 0,-2 বিটা এর মান হচ্ছে -2 বিন্দুতে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। এই হচ্ছে আমাদের 7-এর 3 নম্বর। বুঝতে পারছি? 7-এর 4 নম্বর প্রশ্ন পড়ি। 7-এর 4 নম্বর প্রশ্ন পড়ি, কি বলা আছে? 2,-4 -3,6 বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে x অক্ষ এবং y অক্ষ রেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। তার মানে 7-এর 4-এর মধ্যে কি রয়েছে? x অক্ষ রেখাও রয়েছে, y অক্ষ রেখাও রয়েছে। কথা কি বুঝতেছি? তার মানে আমরা গত ক্লাসে যেটা করেছি, x অক্ষ বরাবর α,0 সেটাও আমাকে নির্ণয় করতে হবে, এবং y অক্ষ বরাবর 0,β সেটাও করতে হবে। ঠিক আছে? তাহলে এটা আমি করাবো না, এটা তোমরা করবা। তা আমরা এটাকে কিভাবে লিখব খেয়াল করি। মনে করি এই যে দুইটা বিন্দু দেওয়া আছে, ওকে, বিন্দুদ্বয় সংযোগ রেখা x অক্ষ বরাবর আমরা ধরলাম সি বিন্দু। x অক্ষ বরাবর এই যে সংযোগ রেখা, এখান থেকে x অক্ষ বরাবর সি α,0 বিন্দুতে m1:m2 অনুপাতে এখানে কয়টা? দুইটা বের করতে হবে, বুঝো। এবং ডি 0,β বিন্দুতে n1:n2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। আবারও বলতেছি, গত ক্লাসে আমরা কি করেছি? একটা সরলরেখা x অক্ষতে α,0তে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। আমরা α,0 এর মানও বের করেছি, অর্থাৎ সি বিন্দুর স্থানাঙ্কও বের করেছি, m1 আর m2 এর অনুপাতও বের করেছি কিনা। আজকে আমরা কি করলাম? y অক্ষ বরাবর সিমিলার অঙ্ক, শুধু এখানে পার্থক্য কোথায়? 0,β, রাইট? এখন দুইটাই যেহেতু অনুপাত, তাহলে একটাকে m1:m2 ধরবো, আর একটাকে কি ধরবো? n1:n2। তাহলে অঙ্ক কয়টা হবে? দুইটা, একটা x এর জন্য এই পর্যন্ত, এবং আরেকটা কিসের জন্য? y এর জন্য। করতে পারবো? এইটাই একটা টেস্ট করেন, সবার খাতা চেক করব দ্রুত। 7-এর 5 নম্বর, আমরা 7-এর 4 নম্বরে যা করেছি 7-এর 5 নম্বরও সেম, কিন্তু এটা যেহেতু বোর্ডের অঙ্ক তাই আমাকে এটা করাতে হবে। প্রশ্নের প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট। প্রশ্নটা পড়ি। দেখাও যে দুটি বিন্দু দেওয়া আছে 2,-2 এবং -1,4। এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে অক্ষদ্বয়
অক্ষদ্বয় বলতে কে কে? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। অক্ষদ্বয় সমান 3 ভাগে ভাগ করে, ঠিক আছে? এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আসো লজিক বুঝি। বোর্ডের দিকে তাকাই, আঁকো পরে, বোর্ডের দিকে তাকাই। দেখো আমি বোর্ডে একটা চিত্র এঁকেছি, চতুর্ভাগ। এখানে এ বিন্দুটা কোথায় আছে? 2, -2 চতুর্থ চতুর্ভাগে। বি বিন্দুটা কোথায় আছে? -1, 4 কোথায় আছে? দ্বিতীয় চতুর্ভাগে। আচ্ছা, এ বিকে সংযুক্ত করেছি এক্স অক্ষ রেখা বরাবর। আমি একটা বিন্দু ধরেছি পি বিন্দু, যে পি বিন্দুতে আলফা, 0 বিন্দুতে সে একটা অনুপাতে বিভক্ত হয়েছে, আমরা জানি না অনুপাতটা কত। এবং কিউ বিন্দুতে 0, বিটা এই বিন্দুতে ওয়াই অক্ষ বরাবর সে একটা অনুপাতে বিভক্ত হয়েছে, আমরা জানি না অনুপাতটা কত। এখানেও আমরা একই কথা লিখব, পি বিন্দুতে সে m1:m2 অনুপাতে এবং কিউ বিন্দুতে সে n1:n2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, সেটা লিখব। কিন্তু এইখানে প্রশ্নটার মধ্যে টুইস্ট কি? প্রশ্নটার মধ্যে টুইস্ট হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে এটা সমান 3 ভাগে বিভক্ত হয়েছে। অর্থাৎ সমান 3 ভাগে মানে কি? সমত্রিখণ্ডন, রাইট? তাহলে তুমি একটা জিনিস বলো, আমি যদি এভাবে অঙ্কন করি এ আর বি, বোঝো আগে। যখন আমি বলতেছি পি বিন্দু এক্স অক্ষকে একটা অনুপাতে বিভক্ত করেছে, তাহলে অবশ্যই আমার অনুপাতটা কেমন হইতে হবে? এই যে 2:1 হইতে হবে না? ইয়েস অর নো? আবার যখন আমি বলবো কিউ বিন্দুর কথা যখন বলবো, তখন অবশ্যই এটা 1:2 হইতে হবে না? তাহলে এটা 2:1 এবং এটা 1:2, এটা হলেই আমরা কি বলতে পারি? সমত্রিখণ্ডিত হয়েছে। এবি সরল রেখাটি এক্স এবং ওয়াই অক্ষ দ্বারা পি এবং কিউ বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়েছে। আমার কাছে অনুপাত চাইনি, বাট আমাকে অনুপাত নির্ণয় করতে হবে, হ্যাঁ কি না? অনুপাত চাইনি, বাট অনুপাত নির্ণয় করতে হবে। এইখানে যদি ইনক্লুড করে দেয় বিভাজন বিন্দুর স্থানাঙ্ক বের করো, তাহলে এটাকে আরেকটু বেড়ে গেল না অঙ্কটা? এবং সেটা চাওয়াটা অস্বাভাবিক না? এই জায়গাটায় আমরা বিভাজন বিন্দুও বের করব। তাহলে এই প্যাটার্নের অঙ্কের পুরো ফুল রিভিশন হয়ে গেল আমাদের। কথা কি বোঝাতে পারছি? ফাইন, শুরু করি আমরা। আচ্ছা, বর্ণনা লিখব। মনে করি এ 2, -2 এবং বি -1, 4 বিন্দুদ্বয়ের সংযোগ রেখা এক্স অক্ষ ও ওয়াই অক্ষ বরাবর অন্তর্বিভক্ত হয়েছে। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর যথাক্রমে পি আলফা, 0 এবং কিউ 0, বিটা বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে। এখন পি বিন্দুর জন্য অনুপাত কি? আমরা ধরে নেই m1:m2। আচ্ছা, ধরি এবি রেখাটি বা সরল রেখাটি পি বিন্দুতে, যেহেতু এক্স অক্ষের কথা আগেই বলে আসছি, তাহলে এখন সরাসরি আমরা বলে দিতে পারি পি বিন্দুতে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত হয় বা হয়েছে। তাহলে পি বিন্দু থেকে আমরা কি পাই? আলফা পাই। সো আলফা ইকুইভ্যালেন্ট m1 × -1 প্লাস m2 × 2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। সেটা অনেকবার করছো, আমি একটু তাড়াতাড়ি করে ফেলি। 0 ইকুইভ্যালেন্ট m1 × 4 প্লাস m2 × -2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো আমরা এটাকে 1 নাম্বার ধরি। যদি আমাদের বিভাজন বিন্দু বের করতে হয় তাহলে আমরা আলফাকে 1 নাম্বার ধরবো। যদি বিভাজন বিন্দু বের করতে হয় তাহলে আলফাকে 1 নাম্বার ধরবো, বিটাকে 2 নাম্বার ধরবো। কথা কি বুঝাতে পারছি? তাহলে সুতরাং আড়াআড়ি যদি গুণ করি, ওইটাকে যদি আড়াআড়ি গুণ করি, এই যে এইটার নিচেই করবো। আচ্ছা, এখানেই করি,
এখানে যদি আর আর গুণ করি তাহলে ইকুইভ্যালেন্ট থেকে ইকুয়াল হয়ে যাবে। তাহলে 4m1 মাইনাস 2m2 ইকুয়ালস টু 0। তাহলে 4m1 ইকুয়ালস টু 2m2, সো m1 বাই m2 ইকুয়ালস টু 2/4। সুতরাং m1 বাই m2 ইকুয়ালস টু 1/2। হইল কি না 1:2 অনুপাতে? কথাটা কি বুঝাতে পারছি? ফাইন। তাহলে এখন আলফা এর মান অর্থাৎ বিভাজন বিন্দু, সো আলফা এর মান মানে অর্থাৎ 1 নং সমীকরণে m1 বাই m2 ইজ ইকুয়ালস টু 1/2 বসিয়ে পাই। সো আলফা ইকুইভ্যালেন্ট মাইনাস m1 প্লাস 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইকুইভ্যালেন্ট m2 কমন নিব, তাহলে মাইনাস m1 বাই m2 প্লাস 2 ডিভাইডেড বাই m2 কমন নিব, m1 ডিভাইডেড বাই m2 প্লাস 1। m2 কাটাকাটি যাবে এবং মান বসাবো, হাফ প্লাস 2 হাফ প্লাস 1, সো ইকুইভ্যালেন্ট এখান থেকে আমরা কত পাচ্ছি 4 প্লাস 4, তাহলে এখানে আমাদের আসতেছে 3/2 এবং এখানে আমাদের আসতেছে কত, এখানেও আমাদের আসতেছে কত 3/2 আসতেছে। ইয়েস অর নো? তাহলে আমরা কি পাচ্ছি এখানে কাটাকাটি করে 1। তাহলে এখন আমরা বলতে পারি সুতরাং এবি রেখাটি পি বিন্দুটার স্থানাঙ্ক কত 1,0। এবি রেখাটি x অক্ষ বরাবর পি 1,0 বিন্দুতে 1,0 বিন্দুতে অনুপাত না -1 প্লাস 4/2, তাহলে -1 না? ওকে, আচ্ছা। তাহলে বিন্দুতে কি হয় 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। ডান। এরপরে এই জায়গা থেকে আবার লেখা শুরু করব, এটা আমাদের শেষ। আবার এখান থেকে শুরু হবে। আবার ধরি এই সরলরেখাটি কিউ বিন্দুর স্থানাঙ্ক আগেই বলে আসছি, n1:n2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। n1:n2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তাহলে সুতরাং এখানে আমাদের শুরুতেই আসবে কে 0, শুরুতেই কে 0 ইকুইভ্যালেন্ট n1 ইন্টু n1 ইন্টু 4 প্লাস n2 ইন্টু -2, সরি আমি ভুল লিখছি, n1 ইন্টু -1 হবে, n1 ইন্টু -1 আর n2 ইন্টু +2 ডিভাইডেড বাই n1 প্লাস n2 অ্যান্ড বিটা ইকুইভ্যালেন্ট n1 ইন্টু 4 প্লাস n2 ইন্টু -2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। তাহলে এইখানে আমরা আর গুণ করব এবং এইটাকে আমরা 2 নং সমীকরণ ধরব। এখানে আমরা আর গুণ করলে আমরা পাচ্ছি -n1 প্লাস 2n2 ইকুয়ালস টু 0 এবং পক্ষান্তর করলে 2n2 ইকুয়ালস টু n1। তাহলে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি n1/n2 ইজ ইকুয়ালস টু 2/1, n1/n2 ইকুয়ালস টু 2/1। তাহলে এই মানটা আমরা এখন 2 নং সমীকরণে বসিয়ে দিই। 2 নং সমীকরণে n1/n2 ইজ ইকুয়ালস টু 2/1 বসিয়ে পাই। সো বিটা ইজ ইকুয়ালস টু 4n1 - 2n2 বাই n1 প্লাস n2। সো n ইকুইভ্যালেন্ট n2 যদি আমরা কমন নিলে 4 ইন্টু n1/n2 -2 ডিভাইডেড বাই n2 কমন নিলে n1/n2 প্লাস 1। এবং আমরা এখন কাটাকাটি করব এবং মান বসায় দেই যদি 4 ইন্টু 2/1 -2
2/1 মাইনাস +1, সো এখানে আসে 8 - 2 তথা 6, এবং এখানে কত আসে 3, তাহলে আলটিমেটলি এখানে কত আসে 2। তাহলে এবি রেখাটি ওয়াই অক্ষ বরাবর কিউ 0,2 বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। যেহেতু 1:p বিন্দুতে 1:2 অনুপাতে এবং কিউ বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, সুতরাং আমরা বলতে পারি এবি সরলরেখাটির সমত্রিখণ্ডন বিন্দু হচ্ছে পিকিউ। অ্যান্সারটা কি হবে? সুতরাং এবি সরলরেখাটির সমত্রিখণ্ডন বিন্দু হচ্ছে কি পিকিউ। আমাকে প্রমাণও তাই করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সুতরাং এবি লাস্টে আরেকটা লাইন হবে, এবি সরল রেখাটি এক্স ও ওয়াই অক্ষ বরাবর পি এবং কিউ বিন্দুতে সমান 3 ভাগে বিভক্ত হয়। একটু অন্যভাবে উত্তরটা লিখলাম, একই কথা, বিভক্ত হয় দেখাতে বলেছে শোড। বুঝতে পারছি, দ্রুত লিখি। এখন একটা অ্যাডমিশনের শর্টকাট দেখাবো, এটার না পরবর্তী টপিকে 8 নম্বর অঙ্কের। আচ্ছা, এখন শর্টকাটটা বুঝি। কোনো একটা, আমরা এতক্ষণ পর্যন্ত কিসে ছিলাম? রেখার মধ্যে ছিলাম। এতক্ষণ পর্যন্ত কিসের মধ্যে ছিলাম? রেখার মধ্যে ছিলাম। এখন আমরা একটু চতুর্ভুজের মধ্যে আসব। চতুর্ভুজ বলতে আমরা স্ট্রাকচারাল চতুর্ভুজ কয়টা? 4টাও না, বেসিক্যালি 5টা। কি কি? বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামটাকে এই আলোচনার বাইরে রাখবো। তাহলে আমার কাছে 4টা অপশান আছে: বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, সামান্তরিক। আমি এখন যে থিওরিটা শেখাচ্ছি, মানে শর্টকাটটা শেখাচ্ছি, অ্যাডমিশন শর্টকাট, এভাবে অঙ্ক আমরা একাডেমিক্যালি করব না। এই অ্যাডমিশন শর্টকাটটা আমার সব এই 4 ধরনের চতুর্ভুজের ক্ষেত্রে প্রযোজ্য। কথা কি বোঝাতে পারছি? মনে থাকবে, আমরা এখন যে শর্টকাটটা দেখতেছি সেটা এই 4 ধরনের চতুর্ভুজের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। আচ্ছা, শর্টকাটটা কি? আমাদের কাছে প্রশ্নটা কি চাইবে? আমাদের কাছে প্রশ্নটা চাইবে এমন, আমি একটা এক্সাম্পল দিই, খেয়াল করি। আমাদের কাছে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে। বর্গক্ষেত্রে আমার 4টা বিন্দু: এ 8,8, বি 9,-5, সি -4,-6 এবং ডি দেওয়া নাই। আমার কাছে বলছে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করো, ঠিক আছে। আমার কাছে কি বলছে? ডি বিন্দুর স্থানাঙ্ক বের করো। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি এই 4টা ক্ষেত্রের মধ্যে 4 ধরনের চতুর্ভুজের 3টা বিন্দু দেওয়া থাকবে, আরেকটা বিন্দু দেওয়া থাকবে না। ক্লিয়ার কাট কথা। কথা কি বুঝতে পারছি? 3টা বিন্দু দেওয়া থাকবে, আরেকটা বিন্দু দেওয়া থাকবে না। এখন আসো, শর্টকাটটা কি? লেখার মতো শর্টকাট না, বোঝার মতো শর্টকাট। শর্টকাট আর কিছুই না, যেহেতু চতুর্ভুজ 3টা বিন্দু দেওয়া আছে মানে অবশ্যই কোনো না কোনো কর্ণর বরাবর 2টা মান আছে। 3টা বিন্দু দেওয়া আছে মানে অবশ্যই কোনো না কোনো কর্ণ বরাবর 2টা মান দেওয়া আছে। ইয়েস অর নো? তাহলে আমি যদি এটাকে আলফা আর এটাকে যদি বিটা লিখি, তাহলে এই আলফা এর মান হবে, অর্থাৎ চতুর্থ যেটা দেওয়া নাই তার স্থানাঙ্কটা হবে কর্ণ বরাবর যে এক্স এর মানগুলো আছে না, কর্ণ বরাবর কি আছে? এক্স এর মান, মানে কর্ণ বরাবর যে 2টা বিন্দু আছে সেই বিন্দুদ্বয়ের ভুজ, কর্ণ বরাবর যে 2টা বিন্দু আছে সেই বিন্দুদ্বয়ের ভুজ এর সমষ্টি। কর্ণ বরাবর যে বিন্দু 2টা আছে তাদের ভুজের সমষ্টি। তাহলে বলো ভুজের সমষ্টি কত আসলো? 8 + -4। আমি এভাবেই লিখি, 8 + -4। ফাইন। তাহলে ভুজদ্বয়ের সমষ্টি বিয়োগ তৃতীয় যে বিন্দুটা আছে, তৃতীয় আরেকটা বিন্দু আছে না, তাহলে তৃতীয় বিন্দুর ভুজ বিয়োগ। তৃতীয় বিন্দুর ভুজ কি হবে? বিয়োগ। তাহলে কর্ণ বরাবর ভুজদ্বয়ের সমষ্টি আর তৃতীয় বিন্দুর ভুজের কি হবে? বিয়োগ। তাহলে এখন দেখো এখানে কত আসে? 4 - 9 = -5। তাহলে বিটাও সেম,
বিটাও সেম, কর্ণ বরাবর ভুজদ্বয়ের সমষ্টি, কোটিদ্বয়ের সমষ্টি, কর্ণ বরাবর যে বিন্দু দুইটা রয়েছে তাদের কোটিদ্বয়ের সমষ্টি, অর্থাৎ 8 প্লাস মাইনাস 6 বিয়োগ কী হবে তৃতীয় বিন্দুটার কি কোটি, তৃতীয় বিন্দুটার কোটি, তাহলে তৃতীয় বিন্দুটার কোটি এটা আসবে। তাহলে এখানে +2 আর এখানে কি আসে ইজ ইকুয়ালস টু 7। এইটাই দেখো তোমার 8-এর 1 নম্বর অঙ্ক। অ্যান্সার দেখো মিলাও হয়েছে কিনা। ডান। আসো 8-এর 2 নম্বর অঙ্ক, আমি অঙ্ক করাবো, ম্যানুয়ালি করাবো। 8-এর 2 নম্বর অঙ্ক। এখন দেখো তোমরা এটা কাউন্ট করো, কতক্ষণে করতে পারো। আমি এঁকে দিচ্ছি। A 2,5, B 5,9, C আলফা বিটা, D 6,8। বলো আলফা বিটার মান কত? নাইন 12 শেষ। মিলাও অ্যান্সার, মিলাও অ্যান্সার, মিলাও। মিলছে? তাহলে অ্যাডমিশনের শর্টকাট বুঝছি, 5 সেকেন্ডও কিন্তু লাগে না এটা করতে। সো অ্যাডমিশনের ম্যাথ এত সোজা না। আবার আমার যদি 25টা কোশ্চেন থাকে অ্যাডমিশনে, তাহলে তুমি শিওর থাকো 5 থেকে 7টা কোশ্চেন আছে যেগুলো তোমার চোখের দেখায় অ্যান্সার মিলবে। এগুলো হচ্ছে সেগুলো, এগুলো অ্যাডমিশনে আসছে এবং এই অ্যাডমিশনের কোশ্চেনই তোমাদের এমসিকিউতে আমি দিব পরীক্ষায়। ঠিক আছে? সরাসরি অ্যাডমিশনের কোশ্চেনে 21-22-এর কোশ্চেনই আমি তোমাকে উঠায় দিব। কথা কি বুঝাতে পারছি? তাহলে আবারও বলতেছি, অ্যাডমিশনের কোশ্চেনে 25টা ম্যাথ কোশ্চেন থাকে। জিএসটির কথা যদি বলি, এই 25টা কোশ্চেনের মধ্যে 5 থেকে 7টা ম্যাথ আছে যেটা চোখের দেখা অ্যান্সার মিলবে। কিছু ম্যাথ আছে যেগুলো তোমার 2 থেকে 3 মিনিট লাগবে, কিছু ম্যাথ আছে 5 মিনিট লাগবে, ওগুলো ধরাই যাবে না। তাহলে আগে ওগুলো চিনতে হবে, যে আমি কী দেখে চিনবো যে এগুলো টাচ করা যাবে না। এগুলো দেয়াই হয়েছে আমাদের কনফিউজ করার জন্য, আমার টাইম কিল করার জন্য। আমাকে তো বলে না এই অঙ্ক অ্যান্সার করলে নাম্বার বেশি পাবো, এই অঙ্ক অ্যান্সার করলে নাম্বার কম পাবো, বলছে। এই ধরনের অঙ্ক ফাইন্ড আউট করতে হবে এবং পুরো প্রশ্নটা থরলি একবার পড়ে দেন ওকে এটা পারি, এটা পারি, এটা পারি, এটা সোজা, এটা কঠিন, এটা বাদ। 10 থেকে 15 সেকেন্ডে আমাকে ডিসিশন নিয়ে নিতে হবে আমি কোনটা অ্যান্সার করবো আর কোনটা করবো না। অ্যাডমিশন টেস্টে যেহেতু নেগেটিভ মার্কিং আছে, আমার অ্যান্সার করার থেকে আমি কোনটা ছাড়বো এটা ইম্পর্টেন্ট বেশি। কারণ আমি যদি ভুল অ্যান্সার করে ফেলি, ইচ্ছা আছে, সময় আছে, দেই গোল্লা ভরাট করে, তাহলে ওই জায়গায় অ্যাডমিশন টেস্ট তোমার শেষ। এবং এটা অ্যাপ্লিকেবল ইন অল অফ দ্য এক্সাম, বুয়েট, জিএসটি, ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল, এভরিওয়্যার। কথাটা কি বোঝাতে পারছি? ইভেন কি তুমি যদি দেশের বাইরে যেতে চাও, আইএলটিএস পরীক্ষা থেকে শুরু করে যে কোনো পাবলিক পরীক্ষায় তোমার নেগেটিভ মার্কিং মাস্ট। এবং এই জন্য তোমার পাবলিক পরীক্ষায় এমসিকিউতে মাথায় রাখবা, তুমি যা জানো তার মধ্যে অ্যান্সার করবা, যা জানো না পাকনামি করতে যাবো না। ঠিক আছে? ওকে। তাহলে আমরা 8-এর যতগুলো অঙ্ক আছে, 4-5টা অঙ্ক আছে, মনে হয় 4টা অঙ্ক আছে বা 3টা অঙ্ক আছে। আমরা বুঝতে পারতেছি না 8-এর অঙ্কগুলো কীভাবে করতে হবে। আমি যদি 8-এর 2 নাম্বার বা আমি যদি 8-এর 3 নম্বর অঙ্কটা সব থেকে বেশিবার আসছে, আমি যদি 3 নম্বর অঙ্কটা করে দিই, তোমরা 1 আর 2 অঙ্কটা আমাকে করে দিতে পারবা না? কথাটা কি বুঝাতে পারছি? 8-এর 3 নম্বর অঙ্কটা সবচেয়ে বেশিবার আসছে না? 8-এর 3 নম্বরটা আমি করে দিচ্ছি। 8-এর 3 নম্বর অঙ্কটা মুখে মুখে অ্যান্সার বের করে ফেলো তো। বের করছো? চিত্রটা কি? A 3,-4, B -2, -1, C -6,5 এবং D 6,8। আচ্ছা, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। অ্যান্সার বের করছি? হয়েছে? ওকে, ফাইন। এখন এটা অ্যাকাডেমিক্যালি কীভাবে করব? অ্যাকাডেমিক্যালি তো অনেক বর্ণনা দিয়ে আমাকে করতে হবে। সো ফার্স্ট অফ অল কি অ্যান্সার, ডাটা মিলতেছে না? বিন্দু মিলছে? ABCD। ও আচ্ছা, এখানে তো আচ্ছা, সরি, চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক
এখানে আমার কি চাইছে, ও একটি কর্ণের, আচ্ছা দাঁড়াও আমি ভুল আঁকছি, প্রশ্নটা পড়ি। কোনো একটি সামান্তরিকের একটি কর্ণের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক 3,-4 এবং -6,5, 3,-4 এবং -6,5। ওকে, তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক -2,-1। ওকে, এখন কি বলছে আমাদেরকে, চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করো। এটা ভুল লিখছি আমি, এইটা আলফা বিটা হবে, এটা কি হবে আলফা বিটা, এটা ভুল, আরেকটা চিত্র দেখে রাইট। আচ্ছা, তাহলে এখন আমরা কি বলতে পারি, মনে করি এবিসিডি একটা কি এখানে সামান্তরিক প্রশ্নে বলে দিছে, মনে করি এবিসিডি সামান্তরিকের শীর্ষ চারটা শীর্ষের স্থানাঙ্ক, মনে করি এবিসিডি সামান্তরিকের চারটি শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে a 3,-4। ও আচ্ছা, এখানে একটু চেঞ্জ হবে, এই যে চারটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, এটা তোমরা করবে 8-এর 1 আর 8-এর 2, এটা করবে কি 8-এর 1 আর 8-এর 2। আমরা এখানে আমাদের প্রশ্নে কী দেওয়া আছে, কর্ণ দিয়ে বলা না, তাহলে আমাদের প্রেজেন্টেশনটাও কী দিয়ে হবে, কর্ণ। তাহলে মনে করি এবিসিডি সামান্তরিকের একটি কর্ণের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক a 3,4 এবং c -6,5। প্রশ্ন যেমন আমার প্রেজেন্টেশনও তেমন হবে, ঠিক আছে। তৃতীয় বিন্দু b -2,-1। ফাইন, ধরি চতুর্থ শীর্ষ বিন্দু d আলফা কমা বিটা। আর 8-এর 1 আর 2 নম্বরে কি লিখবা, সিম্পল, মনে করি এবিসিডি সামান্তরিকের বা চতুর্ভুজের বা বর্গক্ষেত্রে চারটি শীর্ষবিন্দু যথাক্রমে a b c d, ডান, শেষ। এটা একটু প্রেজেন্টেশন ভিন্ন, তাই আমরা একটু ঘুরাই লিখছি, কথা তো একই। এখন প্রশ্ন হচ্ছে, দেখো মাঝখানে একটা কি বলেছি, পি, মাঝখানে একটা কি দিয়েছি, তার মানে কি সামান্তরিক বলো, রম্বস বলো, আয়তক্ষেত্র বলো, বর্গক্ষেত্র বলো, তাদের যে কর্ণদ্বয়ের ছেদবিন্দু, এটা কি কমন না? তাদের কর্ণদ্বয়ের ছেদবিন্দু কি কমন কিনা? কমন। তাহলে এখন বলো এসি কর্ণের ক্ষেত্রে পি বিন্দুটা কি মধ্যবিন্দু কিনা, এবং বিডি কর্ণের ক্ষেত্রেও পি বিন্দুটি কি মধ্যবিন্দু কিনা, রাইট। তাহলে এই কথাটা আমরা লিখতে পারি, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর একটি বিন্দুতে কি করে, নিজেদেরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা এখানে বলতে পারি, যেহেতু এটা সামান্তরিক, সুতরাং এসি এবং বিডি কর্ণদ্বয় পি বিন্দুতে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। বলো বুঝতেছি কিনা? তাহলে এখন এসি কর্ণ দিয়ে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলতে পারি। তাহলে এসি কর্ণের ক্ষেত্রে পি বিন্দুটি কি মধ্যবিন্দু না? সুতরাং এসি কর্ণের মধ্যবিন্দু পি। তাহলে বলো পি এর ক্ষেত্রে আমরা যদি এখানে একটু ধরে নিই, পি এক্স কমা ওয়াই ধরে নিই, পি এক্স কমা ওয়াই। তাহলে এখন বলো এক্স আর ওয়াই এর স্থানাঙ্ক বের করতে পারবো না? তাহলে সুতরাং এক্স ইকুইভ্যালেন্ট মধ্যবিন্দুর সূত্র, তাহলে 3 - 6/2, ইয়েস অর নো, অ্যান্ড ওয়াই ইকুইভ্যালেন্ট -4 + 5/2। তাহলে এখানে কত আসে, -3/2, এবং এখানে কত আসে 1/2, ভগ্নাংশ আসছে, সমস্যা নেই।
তাহলে আবার বিডি কর্ণের মধ্যবিন্দু কত? আবার বিডি কর্ণের মধ্যবিন্দু পি, যার স্থানাঙ্ক হচ্ছে -3/2, 1/2। ইয়েস অর নো? হ্যাঁ কি না? ফাইন। তাহলে আমরা এখন কি বলতে পারি? বিডি কর্ণের মধ্যবিন্দু যেহেতু, তাহলে দেখো, সুতরাং -3/2 এটা তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ইয়েস অর নো? ইকুইভ্যালেন্ট -2 প্লাস α/2, গত ক্লাসে বুঝাইছি। দেন আবার হাফ ইকুইভ্যালেন্ট -1 প্লাস β/2। কি বুঝি নাই আগে দেখো, আমাদের এইটা কি মধ্যবিন্দু কিনা বিডি এর ক্ষেত্রে? তাহলে মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কি? এইটার এক্স অক্ষের মান প্লাস এইটার এক্স অক্ষের মান। ইয়েস অর নো? এক্স অক্ষের মান কত? -2, ওইটার এক্স অক্ষের মান কত? প্লাস আলফা ডিভাইডেড বাই কত? 2 করে আমি অ্যান্সার কি পাবো? এক্সের মান, মধ্যবিন্দু। যেই এক্সের মানটা আমরা অলরেডি কি করছি, নির্ণয় করে আসছি না এই জায়গায়। সিমিলারলি ওয়াই, মধ্যবিন্দুর কোটি, আমার প্রথম বিন্দুর ওয়াই এর মান, এই বিন্দুর ওয়াই এর মান যা হচ্ছে কি বিটা, ডিভাইডেড বাই কত? 2 সমান সমান আমি কি পাবো? এই পি বিন্দুর ওয়াই এর মান, যা আমি অলরেডি কি করছি, বুঝতে পারছি। এখন এটা আর গুণ করলেই তো আমার অঙ্ক শেষ। এখানে 2 আছে, এখানে 2 আছে, সেটা বাদ। তাহলে এখানে আমার -3 ইকুয়াল -2 প্লাস আলফা, অ্যান্ড এখানেও 2 বাদ, 1 ইকুয়াল -1 প্লাস বিটা। দেন এটা যদি এই পাশে চলে আসে, তাহলে এখানে আমার চলে আসে আলফা ইজ ইকুয়ালস টু -1, এবং এটা যদি এই পাশে চলে আসে, এটার মান চলে আসে কত? 2। বুঝছি? সুতরাং সামান্তরিকটির চতুর্থ বিন্দু ABCD, সামান্তরিকটির চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক D -1, 2, এবং এটাকে আমরা এমনিও ম্যানুয়ালি বের করতে পারি শর্টকাটে, এবং এটাই আসছে কিনা বুঝতে পারছি। 8-এর 2 নম্বর প্রশ্নটা বোর্ড পরীক্ষায় আসছে, হ্যাঁ কি না? বোর্ড পরীক্ষার কোনো অঙ্ক ক্লাসে মিস করা যাবে না। 8-এর 2 নম্বর অঙ্ককে আমরা পারবো? এটা করে দেন, তারপরে ছুটি। বর্ণনা সহকারে না দিতে হবে।